গতকাল রাত পর্যন্ত কিন্তু যেই হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল এবং আমরা বলছিলাম যে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাকে হয়তো বা শেষবারের মতো আমরা বিশ্বকাপের মঞ্চে দেখতে চলেছি, সেই আশঙ্কা আশায় পরিণত হয়েছে। তারা দুর্দান্ত কামব্যাক দিয়েছেন এবং সবাই আমরা উপভোগ করেছি গতকালকের ম্যাচটি। কিন্তু ভাগ্য কখনো কখনো সহায় হলেও সবার প্রতি হয়তো সহায় হন না। লুকা মদ্রিচের মতো তারকাকেও কিন্তু কালকে বিদায় জানাতে হয়েছে ভীষণ মন খারাপ নিয়ে। এবং একই সঙ্গে আজকে নতুন এক্সাইটমেন্ট, যেহেতু একজন আর্জেন্টিনা ভক্ত আমি, সুতরাং জার্সি পরে রয়েছে, বুঝতেই পারছেন আমার এক্সাইটমেন্ট চূড়ান্তে। আজকে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় আমরা সবাই। দর্শক সবাইকে ওয়েলকাম করছি। ডি বক্সে মাহা রয়েছে সাথে এবং আমার আজকের অতিথি বিপ্লব ভট্টাচার্য, সাবেক গোলরক্ষক এবং অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওয়েলকাম ডি বক্সে, কেমন আছেন? ধন্যবাদ, খুব ভালো আছি। ভীষণ ভালো আছি আমরা, বিশেষ করে ভক্তরা, আসলে ব্রাজিল ভক্তরা যারা আছে তারা ভালো আছে, কারণ 32 থেকে 16 চলে গেছে অলরেডি। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনাটা আছে, যেমন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা বোধহয় শুরুতেই একটু যে থাকে না খুনসুটি, একটু ঝগড়ার মুডে চলে গিয়েছে। এনিওয়েজ একটা টকঝাল মিষ্টি, যেহেতু ভক্তদের মধ্যেই টকঝাল মিষ্টি ব্যাপারটা চলতেই থাকে, একটু লাইট মুডেই তাহলে কথা শুরু করা যাক। কেমন উপভোগ করেন এই যে খুনসুটিটা চলে, যে একটু ঝগড়া, একটু টকঝাল মিষ্টি যে ব্যাপারটা? দেখুন, 4 বছর পর বিশ্বকাপটা আসে, আমাদের জন্য অনেক বড় একটা উৎসব। পৃথিবীর অন্য দেশের অন্য প্রান্তরের যে সাপোর্টার আছে তারা কিভাবে নেয় জানি না, তবে বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগের নাম বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা বিশেষ করে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপের সময় আমাদের মধ্যে খুনসুটি অনেক কিছু হয়, তবে এটা সৌহার্দ্যের মধ্যে থাকা উচিত। এবং দিন শেষে আমরা বাংলাদেশি, আমরা চেষ্টা করব যে একটা সময় হয়তো আমরাও বিশ্বকাপ খেলবো, আল্লাহ যদি চান। তো আমার বিশ্বাস যে যেদিন আমরা বিশ্বকাপ খেলবো, আজকে আর্জেন্টিনা বা ব্রাজিলের জন্য আমরা যেভাবে সাপোর্ট করি, একদিন হয়তো তারাও আমাদের জন্য সাপোর্ট করবে। কারণ এটা সৌহার্দ্যের এক বন্ধন থেকে, হয়তো আমরা 1000 মাইল দূরে থাকি, কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টাররা যেভাবে সাপোর্ট দেন তাদেরকে, সো তাদের দেশের মানুষও চিন্তা করে না এই দেশটার মানুষ কত ভালোবাসা প্রবণ, এবং এত দূরে থেকেও আমাদের জন্য যে জান দিচ্ছে, কেউ মরে যাচ্ছে। সো এই জিনিসটা এক্সাইটিং ব্যাপার। সো আমি মনে করি বিশ্বকাপটা উপভোগ করছি অসাধারণভাবে। আর বিশেষ করে এই বিশ্বকাপটা 48টা দেশের প্রত্যেকটা দেশ তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করছে। এবং আপনি কিন্তু বলছিলেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের কথা বিশেষভাবে। আমি খেয়াল করেছি যে এখন এসে শুধুমাত্র দুই দলের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই আমরা। আপনি দেখবেন যে আরো অসংখ্য দলের প্রতি আমাদের ভালোবাসা বেড়েছে, আলাদা আলাদা করে। পর্তুগাল আছে, ফ্রান্স, জার্মানি এবং সেই সঙ্গে মরক্কোর মতো দেশের প্রতিও কিন্তু আমি ইরানের কথা বলেন, রাইট, আনফরচুনেটলি ওরা হয়তো বাদ গিয়েছে। আসলে আমরা খুবই খারাপ লাগছে ইরানের জন্য, যে ইরান কিন্তু ডিজার্ভ করে অন্তত 32-তে থাকার মতো একটা দল ছিল। একদম। এবার আসলে যেহেতু একটু লাইট মুডে কথা শুরু করেছে, আপনার সঙ্গে কিছু হেডলাইন নিয়ে আমার আজকে আলোচনা করার আছে, যে হেডলাইনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ঘুরতে দেখছি। এবং কেপ ভার্ডের মতো দেশটি নিশ্চয়ই তারা আসলে অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন আজকে এই পর্যন্ত আসার জন্য। আর্জেন্টিনার সঙ্গে এই যে প্রতিপক্ষ হবার পরে আলোচনা একটু বেশি তারা উঠে এসেছেন, এবং আপনি বোধহয় খেয়াল করেছেন যে কেপ ভার্ডেকে খুব সহজ প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে ফেলা হয়েছে। এই ধরনের মানে কমেন্ট আপনি বোধহয় সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে একদম কেপ ভার্ডের সাধারণ একটা টিম যদি বলে যে পটে পড়েছে, যে পটটায় পড়েছে আর্জেন্টিনার, এটা ডিউ টু আপনি দেখেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন লাস্ট ওয়ার্ল্ড কাপে, সো নাম্বার 1 পটে ছিল। সো টস ভাগ্যটা পড়তেই পারে যে কারোর সাথে, এখানে কোনো এক্সট্রা কাউকে সুযোগ দেওয়া, সেই সুযোগের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। হয়তো অনেকে এটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া অনেকভাবে বলছেন, হয়তো এটা আসলে ওই যে টকঝাল মিষ্টির একটা ব্যাপার আছে, সেই জন্য হয়তো আমি আর্জেন্টিনা সাপোর্টার, উনি ব্রাজিল সাপোর্টার, এই লাইক দ্যাট পিপল এসব বলে। সো আমার মনে হয় যে দিন শেষে ফিফা ফেয়ারলি করার চেষ্টা করে, বিশেষ করে পটগুলো যখন তৈরি হয়। আর বিশ্ব চ্যাম্পিয়নরা অবভিয়াসলি একটা সুযোগ পাবেন, 4টা দল, বিশেষ করে 4 সেমিফাইনালিস্টে 1 2 3 4 লাইক দ্যাট গ্রুপ করে দেন, বাকিগুলোকে আনে। সো এখানে কোনো কন্ট্রোভার্সির সুযোগ নেই। একদম। এবং কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা শুধু চলতেই থাকে, কোথাও মানে কেউই এটা থেকে রেহাই পায় না, এমনকি ফিফাও এখান থেকে রেহাই পাচ্ছে না। কিন্তু সবসময় আমি যদি সোশ্যাল মিডিয়া বলি বা জাতীয় পত্রিকার হেডলাইন থেকে শুরু করে সবখানেই সমালোচনা শিকার হতে হচ্ছে। আদতেই কি ফিফা একটু মেসি বায়াসড? আপনার কি মতামত? না, এটা কখনোই না। দেখুন, ফিফা সর্বোচ্চ লেভেল থেকে আমি যতটুকু মনে হয় যে আমি সাবেক খেলোয়াড় হিসাবে বলি যে ভালো খেলোয়াড়দের প্রোটেক্টের জন্য
এখন রেফারিদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কারণ একটা ভালো খেলোয়াড় তাকে সেভ করার জন্য। সো এখানে ফাউল অনেক কিছুই হবে, এবং এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ডিভাইস ইউজ করতে, বলের মধ্যে ডিভাইস আছে, ভিআর আছে, প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু অনেক সূক্ষ্মভাবে দেখে যে এটা অফসাইড হয়েছে বা ফাউল হয়েছে, অনেক রকম কথা আসে। দিন শেষে এখন এমনও সিস্টেম হয়েছে যে চুলে যদি টাচ লাগে সেটাও আপনার একটু টাচ লেগেছে, সেটা হয়তো অফসাইডে আছে, একটু দাগ, ওইটাও অফসাইড দিবে। এবার বিশ্বকাপে নতুন অনেকগুলো রুলস কিন্তু add হয়েছে। রুলসগুলো হয়েছে। সো আমার মনে হয় এখানে ফিফা কাউকে সাপোর্ট দেওয়ার সুযোগ নেই, কারণ মাঠের পারফরমেন্স আসল। মাঠে আপনি যদি পারফরমেন্স না করে গোল না করতে পারবেন, তাহলে কি ফিফা আপনাকে গোল দিয়ে দিবে ধরে? এটা কখনোই সম্ভব না, কারণ মাঠে আপনার পারফরমেন্সটা হচ্ছে মুখ্য ব্যাপার, এবং এই পারফরমেন্স করলেই আপনি ম্যাচটা জিততে পারবেন। একদম একদম। আর্জেন্টিনার সঙ্গে আজকে কেপ ভার্ডের খেলা, এবং আমি একটু ফরম্যাট নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে কেপ ভার্ডের প্রেডিকশনটা একটু আগে বলেন, কারা জিততে পারে, কত গোলে জিততে পারে, কি মনে হচ্ছে? দেখুন, আপনি যদি বলেন কত গোলে জিতবে, সেটা আমি মেনে নিব না, কারণ অন দ্য ডেজ যদি আপনি দেখেন ক্যাপ ভার্দের পারফরমেন্স রূপকথার মতো উত্থান। আমি জাস্ট ইতিহাস যদি ঘাঁটি এই ব্যাপারে, যে অনেক কিছুই আমি কয়েকদিন দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আপনার গানার তান্ত্রিক নানা ধরনের অনেকে অনেক কথা বলে। কেপ ভার্দে কিন্তু পারফরমেন্স করেই কিন্তু আপনার 32তে জায়গা করে নিয়েছে। আপনি দেখেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে ফার্স্ট ম্যাচ। সেকেন্ড ম্যাচ আরেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আপনার উরুগুয়েকে ড্র করেছে 2-2 গোলে, এবং লাস্ট ম্যাচটা দেখুন সৌদি আরবের সাথে গোললেস ড্র করেছে, যে সৌদির সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা হেরেছিল। আপনি যদি এর পরেও যদি ইতিহাস ঘাঁটতে যাই, আমরা 1982 সনের কথা বলবো, তখন দিনোজব ছিল গোলরক্ষক এই ইটালি টিমের, এবং ওই দলের ক্যাপ্টেন ছিল। ওই বছর ইটালি টিম গ্রুপ পর্যায়ের খেলায় ফার্স্ট 3টা ম্যাচ ড্র করেছে। প্রথম ম্যাচ ড্র করেছে 0-0, পরের 1-1, পরের ম্যাচ 1-1, 3 পয়েন্ট নিয়ে কষ্টাজিতভাবে তারা সেকেন্ড রাউন্ডে যায়, যেটা 32 মরি আমরা এখন। সো সেকেন্ড ম্যাচেই তারা একদম নকআউট স্টেজে গিয়ে পরে হলো আর্জেন্টিনার সাথে। তারা আর্জেন্টিনাকে 2-1 গোলে হারায়। পরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে পায়, ব্রাজিলকে হারায় 3-2 গোলে, এবং পোল্যান্ডকে হারায় সেমিফাইনালে 2-0 গোলে। আর ওই 2 গোল করেছিল পাওলো রুসি, যে গ্রেট প্লেয়ার, এবং ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আমার কাছে ওইটার যদি বলেন রূপকথার মতো যদি মনে করি, এই ক্যাপ ভার্দে কিন্তু এখন ওই অবস্থানে আছে। আজকের ম্যাচটা হয়তো আর্জেন্টিনার সাথে অনেক ডিফারেন্স আপনি মনে করবেন, কিন্তু আমার কাছে মনে হয় অন দ্য ডে তারা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে এই 32তে জায়গা করে নিয়েছে, এবং তাদের কোয়ালিটি অফ ফুটবল দিয়ে আপনি যদি বলেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, 2টা হতে পারে না, 3টা হতে পারে না। সো আমি মনে করি তারা কোয়ালিটি পারফরমেন্স করে আজকে এই স্টেজে এসেছে, এবং আর্জেন্টিনাকে অবভিয়াসলি ছেড়ে কথা বলবে না। হয়তো দিন শেষে দেখবো হয়তো ম্যাচটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট আমি মনে করি। এখন বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ প্লেয়ার যদি বলি এবং ভালো পারফরমেন্স প্লেয়ার বলি, সেটা হলো মেসি। লিওনেল মেসি গোল করবে, এটা সবাই আমরা জানি, এবং আমরাও অপেক্ষা করছি যে মেসি তার রেকর্ড সব ভেঙে যাক। আমি ব্রাজিল ফ্যান হিসাবে চাই মেসি এই ওয়ার্ল্ড কাপে অন্তত আরও 3-4 গোল করুক। সো আমি প্রত্যাশা করবো এই ম্যাচটার আপনি প্রেডিকশান যদি বলেন, আমার কাছে মনে হয় যে যদি আমি নর্মালি প্রেডিকশান করি 3-0 গোলে জিতবে আর্জেন্টিনা। মেসি হয়তো 2 গোল করবে, আমার মত। আপনার ব্যক্তিগত প্রেডিকশন এটা। কিন্তু যদি অঘটন ঘটে তাহলে এমনও হতে পারে 1 গোলে হেরে যাবে আর্জেন্টিনা, অথবা টাইব্রেকারে হারবে। এটা ফুটবল কখনো নকআউট পর্বে আসলে কোনো টিমকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। দেখুন, ফুটবল কখনো আপনাকে কাঁদাবে, কখনো হাসাবে। আপনি ফেভারিট হতে পারেন না, অন্তত নকআউট স্টেজে। যারা টুর্নামেন্ট খেলতে আসে, এটা কিন্তু নকআউট স্টেজ। এখানে অন দ্য ডে যদি পারফরমেন্স করতে পারে সবাই অ্যাজ এ টিম হিসাবে, অবভিয়াসলি আর্জেন্টিনা ফেভারিট। একদম একদম, এটা নিয়ে কোনো আসলে সন্দেহই নেই। লুকা মদ্রিচকে নিয়ে একটু কথা বলতে চাই। ভীষণ মন খারাপের একটা ঘটনা ছিল গতকালকের কথা যদি বলি, তাহলে একই সাথে দুজন তারকার যে বিদায়ের একটা মুহূর্ত এবং একটা আশঙ্কা তৈরি হয় যে কে বিদায় নিচ্ছেন, কাকে আসলে বিদায় দিতে হচ্ছে। শুরুতেই কিন্তু লুকা মদ্রিচটা 1 গোলে এগিয়ে ছিল। আপনি দেখেন ম্যাচটা দেখেন। এই পর্তুগাল নিয়ে যদি আমি একটু কথা বলি, আমরা বিশ্বকাপের আগে পর্তুগালের যে মিডফিল্ড, অ্যাটাকিং, প্রত্যেকটা পজিশনে যে অসাধারণ প্লেয়ার, যে এই টিমটাকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন ফাইটের যে 4-5টা দল আছে তার ওয়ান অফ দেম। কিন্তু অরিজিনালি মাঠের পারফরমেন্সে কি আমরা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। আপনি পর্তুগাল টিমটার আমার এখন পর্যন্ত মনে হয় যে পর্তুগাল কতটুকু দূর যাবে ভাগ্যের উপর ভর করে, তা ডিপেন্ড করে অপোনেন্ট টিমের উপর। সো লাস্ট নাইটে যেটা হয়েছে, ধরেন আপনার 1 গোলে পিছিয়ে থেকেও কাম ব্যাক করেছে লুকা মডরিচ। অবভিয়াসলি আপনার বিশ্ব ফুটবলে তার যে পারফরমেন্স আমরা দেখি, এবং এই বয়সে 40-41 বছর বয়সেও কিন্তু আপনার
ও ওয়ান অফ দ্য বেস্ট কি প্লেয়ার আপনার ক্রোয়েশিয়া টিমের। সো আমার মনে হয় যে ক্রোয়েশিয়া টিমটা তাদের যেই প্রিভিয়াস যে প্লেয়ারদের আইকনিক খেলোয়াড় ছিল এখন কিন্তু পড়তির দিকে। আপনি পারফরমেন্স দেখেন 2018 ওরা ফাইনাল খেলেছে এবং তাদের যে পারফরমেন্স লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছে সেই দলটা এখন নেই আমার কাছে মনে হয়। সো নিঃসন্দেহে আপনার পর্তুগাল ফেভারিট হিসেবে ম্যাচটা জিতে চাওয়া হয়তো পর্তুগাল কষ্ট নিয়ে হয়েছে। মানে আরো কিছু কথা আসলে আপনার সঙ্গে বলতে চাই। আমাদের অপেক্ষায় রয়েছেন সহকর্মী রংপুর থেকে আব্দুর রশিদ জীবন, তার কাছে এবারে আপনাকে নিয়ে যেতে চাই, কারণ যেহেতু আর্জেন্টিনার ম্যাচ খুব স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশ জুড়ে একটা উন্মাদনা কাজ করছে। ওয়েলকাম টু ডি বক্স। আশা করি শুনতে পাচ্ছেন জীবন আমাকে। আপনি যেখানে অবস্থান করছেন রংপুরের এই মুহূর্তে ভক্তদের উল্লাস জানাবেন আমাদেরকে। এবং উত্তেজনা সেটি কিন্তু একেবারে তুঙ্গে। মাঠে যেমন খেলার উত্তেজনা রয়েছে তেমনি মাঠের বাইরেও কিন্তু যারা সমর্থক রয়েছে তাদের যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখছি। এরই মধ্যে আমরা দেখেছি যে রাউন্ড অফ 16-এ কিন্তু অনেকগুলো দল চলে গেছে, 13টি দল রাউন্ড অফ 16-এ গেছে। আগামীকালকে কিন্তু বহুল কাঙ্ক্ষিত খেলা রয়েছে আর্জেন্টিনা এবং তাদের প্রতিপক্ষ কিন্তু কেপ ভার্দে, এবং এই খেলা নিয়ে কিন্তু যারা সমর্থক রয়েছেন তাদের ভিতরে কিন্তু নানা মতভেদ রয়েছে। এবং আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ম্যাচটি আর্জেন্টাইনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্টিনার যারা খেলোয়াড় রয়েছে তাদের উপরে তাদের ভরসা রয়েছে এবং এই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোল, কেউ 3-0 গোলে জয়ী হওয়ার যে প্রেডিকশন সেটা কিন্তু করছে না। অপরদিকে কেপ ভার্দের কথা যদি, কেপ ভার্দে কিন্তু তাদের যে গ্রুপ পর্বের খেলা সেই গ্রুপ পর্বের খেলায় কিন্তু তারা 3টি ম্যাচে কিন্তু ড্র করেছে এবং তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। সেই দিক থেকে কেপ ভার্দেকেও কিন্তু কেউ একেবারে পিছিয়ে রাখছে না। এবং অনেকেই বলছে যে আর্জেন্টিনার এই যে ম্যাচটি, এই ম্যাচটি কিন্তু কোনো অঘটনও ঘটে যেতে পারে। তবে বিপক্ষ যাই থাক, এবারে লিওনেল মেসির যে খেলা সেই খেলার প্রতি কিন্তু আসলে ভরসা রয়েছে। লিওনেল মেসি যে দুর্দান্ত ফর্মে রয়েছে, বিশেষ করে তার যে খেলা, তার পরপর কয়েকটি ম্যাচে সবগুলো ম্যাচই তার গোল রয়েছে এবং এই তার যে খেলা সেই খেলাকে ভরসা করে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বলা চলে যে একেবারে আশাবাদী। এবং আর্জেন্টিনা এইবারের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে তাদের ঘরে ট্রফি নিয়ে যাবে এমনটি প্রত্যাশা কিন্তু করছেন। এবং বলা চলে যে ফুটবল বিশ্বকাপ শুরুর থেকেই কিন্তু আমরা যেটি দেখছি যে দর্শক যারা রয়েছেন, বিশেষ করে যারা সমর্থক রয়েছেন, সেই সমর্থকরা কিন্তু একেবারে বলা চলে যে উচ্ছ্বসিত। অনেক সময় আসলে তারা আনন্দিত হচ্ছেন, অনেক সময় তারা আসলে টান উত্তেজনা নিয়ে খেলা দেখছেন। এবং আমরা দেখছি যে রংপুরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের টাউন হলে, সেখানেও কিন্তু আমার পিছনে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে যেখানে আসলে খেলা দেখা হবে এবং প্রত্যেকটি খেলায় বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিশেষ কিছু যে ফেভারিট দলগুলো রয়েছে সেই ফেভারিট দলগুলোর খেলায় কিন্তু দর্শকদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে উপচে পড়া উপস্থিতি থাকে এবং দর্শক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে বলা চলে যে নিজেদের যে ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনা নিয়েই কিন্তু এই মাঠে এসে উপস্থিত হন। এবং এর বাইরেও কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রয়েছে, পার্কের মোড় রয়েছে, পায়রা চত্বর রয়েছে, লালবাগ এলাকা রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু জায়ান্ট স্ক্রিনে ফুটবলের যে আমেজ সেটি কিন্তু আমরা দেখি প্রতিদিন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। এবং পাড়া মহল্লা, অলি গলি থেকে শুরু করে চায়ের দোকান, প্রতিটি জায়গায় কিন্তু ফুটবলের যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখি। এবং যারা দর্শক রয়েছেন, যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এবারের যে খেলা সেই খেলা নিয়ে কিন্তু তারা কিন্তু একেবারে বলা চলে যে আর্জেন্টিনাকে নিয়ে খুব আশাবাদী এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু খুব আশাবাদী। তো সব মিলিয়ে ভোর 4টায় আসলে আর্জেন্টিনা মাঠে নামবে প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে। দেখা যাক আসলে সেই ম্যাচে আর্জেন্টিনা কতটা ভালো করে কিংবা কেপ ভার্দেই বা কি করে, সেটি এখন দেখার অপেক্ষা ভোর 4টা পর্যন্ত। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সবশেষ। ধন্যবাদ জীবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবং আমি আরো একজন অতিথিকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আর্জেন্টিনা কি আসলে এবারের ওয়ার্ল্ড কাপে সবার ফেভারে আছে কিনা বা প্রত্যাশা তাদের থেকে এবার একটু বেশি কিনা? দেখুন, অবভিয়াসলি লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন তারা, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, বিশেষ করে আর্জেন্টাইনদের। পক্ষান্তরে যদি বলি ব্রাজিলিয়ান সাপোর্টার, আমরা বাঙালিদের মধ্যে দুভাগে বিভক্ত। তার মধ্যে আরেকটা পার্ট আছে আপনার পর্তুগাল, জার্মানি। অলরেডি জার্মানি আউট হয়ে গেছে নকআউটে। সো আমার মনে হয় যে এই যে আমরা রংপুর থেকে দেখলাম, সারা বাংলাদেশের চিত্র এটা। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি এই যে বিশ্বকাপ আসলে যে আমরা বলি যে একটা উৎসব, সেই উৎসবের মতো হচ্ছে। সো আমার মধ্যে এই উৎসবটা আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো দল যদি একদম সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, এই উৎসবের রংটা আরও রঙিন হয়ে যাবে। আর আমি নিজে প্রত্যাশা করি অন্তত আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো দল একদম সেমিফাইনালের মুখোমুখি হোক। আমাদের মধ্যে যেই দ্বন্দ্ব সংঘাত, আমি মনে করি সেটা একদম সৌহার্দ্যের বন্ধনে আমরা শেষ করতে চাই। ওই দিনে ডিসাইড হবে অন্তত কারা ফাইনাল খেলবে এবং যারাই ফাইনাল খেলুক অন্তত সুন্দরভাবে আমরা বিশ্বকাপটা উদযাপন করি শেষ পর্যন্ত, এই ভালোবাসার বন্ধনটা রাখি। কারণ দেখুন, ফুটবল হয়তো বিশ্বকাপ শেষ হয়ে যাবে, এই যে বিশ্বকাপ থেকে আমরা কি পেলাম
সেটাও আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের ফিউচার জেনারেশন যেন ফুটবলের সাথে ইনভলভ হয়। এখন 48টা দেশ বিশ্বকাপ খেলছে, আমরাও যেন দেখতে পারি অদূর ভবিষ্যতে, হয়তো আজ না হোক 12 বছর, 16 বছর, 20 বছর পর আমরাও বিশ্বকাপ খেলি। কারণ এই জন্য আমাদেরও পরিকল্পনার প্রয়োজন। এই যে উন্মাদনা, সব কিছু শেষ হয়ে যাবে, বিশ্বকাপ শেষ হলেই মনে করেন সব কিছু শেষ, আমরা সেটা মানতে চাই না। আমরা যেন আমাদের দেশের ফুটবলকে এগিয়ে নিতে চাই এবং আমাদের দেশকে যেন আমরা যেন ভবিষ্যতে যে অন্তত এশিয়া বা আমরা বিশ্বমঞ্চে দেখতে পারি, সেটাই প্রত্যাশা করি। একদমই এবং এই প্রসঙ্গে আমি নিজেই আসলে আপনার সঙ্গে আলোচনায় অংশ নিতে চেয়েছিলাম। যেহেতু আমরা বলছি আমাদের নিজস্ব আসলে পরিকল্পনা কি, আপনি একজন সাবেক অধিনায়ক হিসেবে নিশ্চয়ই আপনার একটি স্বপ্নের জায়গা আছে এবং আপনি চান নিজের দেশকে অন্তত আমরা একদিন বিশ্বকাপ জিতবো, এই কথাটা বলতে না পারি আমরা একদিন বিশ্বকাপে খেলবো, এই জায়গাটাতে তো আপনার ওই স্বপ্নটা আছে বা আপনার একটি পরিকল্পনার জায়গা আছে। সেখানে আমরা কি শিখছি এই বিশ্বকাপ থেকে? অবভিয়াসলি এখান থেকে অনেক কিছু শিখার। সবার আগে দেখুন 48টা দেশ খেলছে, এই যে কেপ ভার্দে, আপনার ক্রোয়েশিয়া, সো এইসব দল সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু বিশ্ব মঞ্চে যখন 1.5 লক্ষ লোক বা 5 লক্ষ লোক দেশের লোকরা বিশ্বকাপ খেলে, তাহলে আমরা কেন পারবো না? আমরা 20 কোটি দেশের লোক, সো আমাদের এখানে অনেক ট্যালেন্ট আছে। আমরা যদি 20টা ভালো ট্যালেন্টও বের করতে পারি, তাহলে আমরা কেন পারবো না? আমাদের সবচেয়ে বড় জিনিস যে আমাদের পরিকল্পনাগুলো সুন্দরভাবে নিতে হবে অদূর ভবিষ্যতে, এবং আমাদের ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের স্ট্রাকচারগুলো চেঞ্জ করতে হবে ভালো মনের। কারণ যদি আমরা স্ট্রাকচারগুলো চেঞ্জ না করি ফিউচারের জন্য, তাহলে আমরা কখনোই ওই স্বপ্ন দেখতে পারবো না। স্বপ্ন দেখার জন্য অবশ্যই আপনার সেই রকম প্রস্তুতিগুলো নিতে হবে এবং অদূর ভবিষ্যতে আমি মনে করি যে আমাদের সেই সুযোগ আছে, কারণ 48টা দেশ বিশ্বকাপ খেলে, হয়তো একদিন আমরাও খেলবো, সেই প্রত্যাশাই করি আমরা। একদমই তাই। এবং যেহেতু ফেভারিট দলগুলো নিয়ে কথা হচ্ছিল এবং পর্তুগাল নিয়ে আসলে কথা বারবারই চলে আসবে, কারণ তারা যে কামব্যাকটা দিয়েছে সেটা অনেকেই হয়তো আশাও করেনি এত ভালো একটি কামব্যাক হতে পারে পর্তুগালের কাছ থেকে। যেহেতু শুরুর খেলাগুলো দেখে অনেক সময় মনে হচ্ছিল যে অর্গানাইজড হয়ে খেলার যে ব্যাপারটা সেটা খানিকটা মিসিং ছিল। আপনার কি মনে হচ্ছে এই কামব্যাকটা পরবর্তীতে তারা অনেক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা বা আরো ভালো করতে পারবে? দেখুন, নকআউট স্টেজে কিন্তু রোনালদোর ফার্স্ট গোল, পেনাল্টি শট আউটের আগে কিন্তু একটা টেন্স কাজ করছিল। দেখুন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে হয়, যে পেনাল্টি আমরা দেখেছি মেসিও মিস করতে। সো ওইখানে রোনালদো তার কামিয়াব হয়েছে। এবং দেখুন, এই দলটা বিশেষ করে আপনার দলের যে ব্রুনো ফার্নান্ডেস থেকে শুরু করে যারা আছে, তাদের কিন্তু ক্লাব লেভেলে যে পারফরমেন্স, সেটা কিন্তু আমরা বিশ্বকাপে দেখছি না এখন পর্যন্ত। এবং এই পর্তুগাল টিমটা যদি বলি, অনেক সম্ভাবনাময় একটা টিম। রোনালদো ছাড়া যারা আছে প্রত্যেকে, রোনালদো এখন 41 বছর বয়স। সো আমার মনে হয় যে রোনালদো তার নাম্বার 9 হিসাবে এখনও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমি মনে করি। সো রোনালদোকে যদি তার জায়গা থেকে তাদের টোটাল দল হিসাবে, দলগতভাবে যদি ওইভাবে যদি বলগুলো দেয় এবং তাকে যদি যে পাস এবং তার পজিশন ওয়াইজ যদি তাকে এই জিনিসগুলো যদি কাজে লাগাতে পারে, আমার মনে হয় যে এই পর্তুগাল আরও দূর যাবে। কারণ পর্তুগালের সেই সম্ভাবনা আছে, সেই ধরনের খেলোয়াড় আছে, প্রোফাইল, কিন্তু তাদের পারফরমেন্সটা আসল মাঠের পারফরমেন্স। মাঠে যদি পারফরমেন্স করতে পারে, অবভিয়াসলি তারা অবশ্যই কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালও যেতে পারে, অসম্ভব কিছু না। কোন বিষয়গুলো নিয়ে আসলে কাজ এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে পর্তুগালের মিডফিল্ড তাদের বেস্ট পারফরমেন্স করতে পারছে না। সো আমার মনে হয় মিডফিল্ড সবার আগে। আর একমাত্র এই পর্তুগালের টিমে যদি আমার কাছে মনে হয় যে নুনু ফার্নান্ডেস, আই থিঙ্ক। সো আমার মনে হয় সে ছাড়া যে উইং দিয়ে উঠে যে গোল করানো, তার কাছ থেকে যেটা আমরা পেয়েছি, এছাড়া অন্য প্লেয়ারদের সেরকম পারফরমেন্স দেখছি না এখন পর্যন্ত। সো ওভারঅল যদি মিডফিল্ডরা যদি আপনার ভালো ফুটবল খেলতে পারে এবং তাদের যে দলের যে প্রোফাইল, সে ওয়াইজ যদি সবাই ভালো খেলতে পারে, আমার বিশ্বাস যে তারা অনেক দূর যাবে। কিন্তু মাঠের পারফরমেন্সটা প্রত্যাশা করি আগে যেতে পারে একদম। এবং আজকের অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে সেটি নিয়েও আমরা আসতে চাই। অস্ট্রেলিয়ার সঙ্গে মিশরের খেলা রয়েছে, শুরু হচ্ছে এই ম্যাচটা দিয়ে, এবং মাঝরাতে আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্ডের খেলা, শেষ করছি আমরা কলম্বিয়া এবং ঘানার খেলা দিয়ে। তো অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেই বিষয় নিয়েও আসলে আলোচনা করতে চাই। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরও একজন সহকর্মী, স্টুডিওতে রয়েছেন স্পোর্টস রিপোর্টার সাব্বির মিথুন। দাদা যেমনটা বলছিলেন, দাদা হয়তো বেশি ভালো বলতে পারবে, কারণ কেপ ভার্দে আজকে কেমন করবে সেটা অনেকটা নির্ভর করবে ভোজিনিয়ার উপরে। এবং ইট কুড বি আ ব্যাটল বিটুইন মেসি অ্যান্ড ভোজিনিয়া, যেখানে ভোজিনিয়া 11টা সেভ দিয়েছেন, অলরেডি সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ফলোয়ার্স কামিয়ে ফেলেছেন। মেসি আবার 6টা গোল দিয়ে এখানে রয়েছে। তো আমার মনে হয় যে তেমনটাই কিছু দেখবো আমরা। কন্টেস্ট অবভিয়াসলি আপনি যেটা বলেছেন সাব্বির ভাই, আপনার ভোজিনিয়া যে এই বিশ্বকাপের আগে ভোজিনিয়াকে নিয়ে কেউ কিন্তু চিন্তাই করেনি। হ্যাঁ,
পর্তুগিজ টিমের একদম সেকেন্ড টায়ারে একটা দলে খেলে, ছোট্ট টিমে। সো ওখান থেকে সে বিশ্বকাপে আসা, প্রায় নিয়ার 41 লাইক দ্যাট ইয়ার্স ওল্ড। সো মনে হয় এই বিশ্বকাপের আগে তার যারা সতীর্থ আছে তারা জোর করে অনেকটাই বলেছে তুমি খেলো, একটা অনেক বড় উপলক্ষ বিশ্বকাপের মঞ্চ। সে এসেছে এবং সে সবার মন জয় করেছে। আমি মনে করি এই বিশ্বকাপটা যদি বলি ট্রুলি এখন পর্যন্ত এটা গোলকিপারদের বিশ্বকাপ। বেস্ট পসিবল পারফরমেন্স করছে গোলকিপাররা, হয়তো অনেক গোল হয়েছে, কিন্তু আমি মনে করি এই বিশ্বকাপটা গোলরক্ষকদের অসাধারণ পারফরমেন্স। বিশেষ করে আপনি ভোজদিনার কথা বলছেন, এলরোমের কথা বলি, আপনার ইয়ের গোলকিপার কি বলে কুয়াসার গোলরক্ষক 15টা সেভ করেছে একটা ম্যাচে, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট সেভ। আর এরপরে মেক্সিকান গোলরক্ষকের কথা বলবো, সুজুকির কথা বলবো জাপানের, এবং কোর্তুয়া বলি, সিমিওনের কথা বলি, গত রাতেও ভালো পারফরমেন্স করেছেন স্পেনের গোলকিপার। সো আমার মনে হয় যে অ্যালিসন বেকারের কথা বলবো। সো অসাধারণ এই গোলকিপিং আমরা দেখেছি এই বিশ্বকাপে এখন পর্যন্ত। সো আমার মনে হয় এখনও সামনে অনেক ম্যাচ আছে, আপনার কোয়ার্টার ফাইনাল আছে, সেমিফাইনাল আছে, এখানে এখন অনেক কিছু আছে। এই গোলরক্ষকরাই ডিসাইড করে দেবে কারা চ্যাম্পিয়ন হবে এবারও। এবং তবে দাদা, যেমনটা আসলে আপনার নিজের অভিজ্ঞতা থেকে জানতে চাই, একটা গোলকিপারের পক্ষে কি পসিবল আর্জেন্টিনার এই টিমটাকে 120 মিনিট বা 90 মিনিট আটকে রাখার? দেখুন, আপনি যদি কম্পেয়ার করে দেখেন অন দ্য ডে, একটা গোলকিপার তার সর্বোচ্চ দিয়ে অনেক ধরনের সেভ করছে। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটার উদাহরণ যদি দেখি স্পেনের সাথে ভোজিনার পারফরমেন্স, ওয়ার্ল্ডের বেস্ট টিম স্পেন। হ্যাঁ, সো লাস্ট ইয়ের ম্যাচটাও দেখেন, আপনি কঙ্গোর গোলকিপার দেখেন, অসাধারণ কিছু সেভ করেছে, আনবিলিভেবল ব্যাপার। সো একটা গোলকিপার অন দ্য ডে যদি তাদের বেস্ট পারফরমেন্স করে, সেদিন যত বড় প্লেয়ারে হোক তাকে বিট করা অনেক দুঃসাধ্য হয়ে যায়। এবং আমার আরেকটা যেটা মনে হচ্ছিল যে আর্জেন্টিনা যে ধরনের দলের বিপক্ষে শেষ 1 বছর ধরে খেলেছে তার ম্যাক্সিমামই লো ব্লক ডিফেন্স করেছে। কেপ ভার্দেও এমন কিছু একটাই করবে, এই বিষয়টা হয়তো আর্জেন্টিনায় খুব একটা বেশি ভোগাবে না। এবং তারা যেহেতু এই ধরনের দলের বিপক্ষে খেলে এসেছে, অভ্যস্ত, হ্যাঁ এক্স্যাক্টলি, সেই পয়েন্টটায় হয়তো কেপ ভার্দেরকেও আসলে একটা বড় চ্যালেঞ্জ দিতে হবে। তবে আসলে কেপ ভার্দের জন্য আসলে হারানোর কিছু নেই। 6 লাখ জনসংখ্যা একটা মানুষ, একটা দেশ, ঢাকার অনেক নির্বাচনী আসনেও হয়তো এর থেকে বেশি মানুষ থাকে। সেই দেশটা এত দূরে চলে এসেছে, ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে নকআউটে খেলতে এসেছে অভিষেক মিশনে। দেখুন, এখানে আর্জেন্টিনার জন্য যদি একটা জিনিস বলি, যে বড় দলের সমস্যাটা হলো তখন যত সময় গড়াবে ম্যাচ, আপনি যত আর্লি গোল করবেন তত আপনার জন্য ওপেন হয়ে যাবে। আপনি যখন প্রথম 10 মিনিট 20 মিনিটের মধ্যে গোল বের করবেন, তখন ছোট দলগুলো কোনো উপায় থাকবে না, তখন তারা মরিয়া হয়ে ধরেন অ্যাটাকে যাবে, তখন ওই যে স্পেসগুলো ক্রিয়েট হয় তখন কোনো ছন্ন ছাড়ার মতো হয়ে যায়, তখন তারা কোনোভাবে পেরে ওঠে না। কারণ যখন একটা ছোট দল একটু দীর্ঘ সময় ধরে আপনাকে গোল বঞ্চিত করতে থাকবে, তত তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং তাদের কম্প্যাক্টনেস, তারা চিন্তা করবে নেগেটিভ ফুটবলটা খেলতে। সো এখানে কিন্তু বড় দল আর ছোট দল আসলে আজকে চলতে থাকবে, এবং যেহেতু এক্সাইটিং একটা ম্যাচ, আমরা এই আলোচনাগুলো চালিয়ে নিতে চাই। আমাদের আরো একজন সহকর্মী খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তানজিম রয়েছেন। ওয়েলকাম টু ডি বক্স। দেখতে পাচ্ছি ভক্ত দর্শকরা অসংখ্য অগণিত আপনার আশেপাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং কি অবস্থা সেখানে, খুলনার অবস্থা আমাদেরকে জানাবেন। তানজিম, শুনতে পাচ্ছি আপনাকে। জুড়ে চলছে ফুটবল উন্মাদনা, ব্যতিক্রম নয় খুলনাও। বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ থাকলে সঙ্গত কারণেই এখানে সাধারণ মানুষের মধ্যে অন্যরকম আশা আনন্দ আমরা দেখতে পাই। আজকের ভোর 4টার সময় যেহেতু আর্জেন্টিনার খেলা আছে, আমরা দেখছি যে নগরীর যেসব বিভিন্ন স্থান, সেখানে ফুটবল প্রেমীদের মধ্যে, আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। আমরা কিন্তু নগরীর হাদিস পার্কে রয়েছি, সেখানে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হয়, কয়েক হাজার মানুষ এই জায়গাটিতে সমবেত খেলা দেখেন। আজকের দিনটিও সে একই রকম হবে। ইতিমধ্যে এখন মাত্র 10টা কিছুক্ষণ আগে বেজেছে, তো এখনই ইতিমধ্যে বিভিন্ন ফুটবল প্রেমী যারা খেলা দেখবেন তারা আসতে শুরু করেছেন। তারা রাত জেগে এখানে অপেক্ষা করবেন, আনন্দ উদযাপন করবেন, একই সাথে খেলা উপভোগ করবেন। তারা কিন্তু আসলে বলছেন, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা বলছেন যে আর্জেন্টিনার এই যে ম্যাচটি, সেটি তারা নিশ্চয়ই জিতবে এবং সেই জয়টি তারা ভাগাভাগি করে নেবেন সবার সাথে। সেই হিসেবে তারা এখানে অপেক্ষা করছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, শুধু আর্জেন্টিনার সমর্থকের পাশাপাশি যেহেতু কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে তাদেরও কিন্তু কেপ ভার্দেরও সমর্থকদের দেখা আমরা পেয়েছি। কারণ সঙ্গত কারণে আর্জেন্টিনা ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ধরা হয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের বিপরীত যারা, তারা কিন্তু কেপ ভার্দেকে সমর্থন দিচ্ছেন। তারা বলছেন একটি অঘটন ঘটতেও পারে। এটি কিন্তু আসলে কেপ ভার্দে এবং আর্জেন্টিনার মধ্যে ইতিহাসের প্রথম তারা মুখোমুখি ছিলেন, এবং সেটি নকআউট পর্ব।
অর্থাৎ এখান থেকে একটি দল তাদেরকে বাড়িতে ফিরতে হবে, সেখানে অঘটন ঘটতেও পারে, যেহেতু কেপ ভার্দে একদম বিশ্বকাপে অভিষেক দল হিসেবে এবং নতুন দল হিসেবে তারা বেশ চমকও দেখাচ্ছে। তারা যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকেও কিন্তু ড্রয়ের মাধ্যমে তাদেরকে রুখে দিয়েছিল। সব মিলিয়ে তাদের যে গোলকিপার রয়েছে 40 বছর বয়সী ভোজিনিয়া, সেও আসলে জাদু দেখাবে বলে প্রত্যাশার কথা বলছেন যারা আর্জেন্টিনার বিরোধী যারা আসলে রয়েছেন, যারা বলছেন যে আর্জেন্টিনা আজকে হারবে। তবে এর বাইরেও কোচ লিওনেল স্ক্যালোনির কথা যদি একটু বলতে হয়, পরিসংখ্যান বলছে আজকে আর্জেন্টাইন কোচের 100তম ম্যাচ এবং সেখানে কিন্তু এর 99টি ম্যাচের মধ্যে 72টিতেই আসলে তিনি জয় পেয়েছে। এ সময় তার অধীনে যে জাতীয় ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 18টি ড্র এবং মাত্র 9টিতে হার। তো তারা বলছে এবং সর্বশেষ সব নকআউট সহ অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে 10টি ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এবং সেই ধারাবাহিকতায় তারা কিন্তু এই ম্যাচটিও জিতবে বলে আর্জেন্টিনার সমর্থকরা সেই কথাতেই প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং খুলনা নগর জুড়ে শুধু নগর নয়, একদম গ্রাম পর্যন্ত কিন্তু এই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আর ফুটবলের যে উন্মাদনা, সেটি চায়ের কাপ থেকে শুরু করে একদম পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছোট বড় পদ্মার মাধ্যমে পদ্মায় খেলা দেখার জন্য অধীর আগ্রহ উপভোগ করছেন এবং সেখানে অনেক জায়গায় অনেক ধরনের আয়োজনও করা হয়েছে এবং এই আর্জেন্টিনা জিতবে এটি ধরে রেখেই বিভিন্ন তাদের যে অনুষ্ঠান এবং বিভিন্ন কর্ম সেটিও গ্রহণ করা হয়েছে। বিজয় মিছিল থেকে শুরু করে বিভিন্নভাবে উদযাপন করবেন বলে খুলনায় যে আর্জেন্টাইন সমর্থকরা এবং ফুটবল প্রেমীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো খুলনা থেকে ফুটবল উন্মাদনের যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ তানজিম আপনাকে যুক্ত হবার জন্য। এবং বিপ্লব ভট্টাচার্য, সেই সঙ্গে সাব্বির মিথুন রয়েছেন। আপনি কোন দলের সাপোর্টার সেটা আগে জানতে চাই। দল তো অনেকগুলো আর কি। জার্সি যেটা বলছে সেটাই নাকি অন্য কিছু? পেশাদারিত্বের জন্য তো আমাদের আসলে নানান সময় নানান দলের জন্য জার্সি পড়তে হচ্ছে, যেটা আসলে সময় টিভি শুরু থেকে করে এসেছে। তবে পার্সোনালি আমার মনে হয় যে রোনালদো অ্যাকচুয়ালি ডিজার্ভ করে বিশ্বকাপটা, কারণ মেসি এবং রোনালদো যে দ্বৈরথ আমরা দেখেছি। আপনি পর্তুগালকে সাপোর্ট করছেন বিশ্বকাপে? হ্যাঁ, ফর দিস ওয়ার্ল্ড কাপ, ইয়েস। ওকে, ফর দিস ওয়ার্ল্ড কাপ পর্তুগাল। এবং অন্যান্য সময় ন্যাশনাল টিমের প্রতি আসলে অতটা অ্যাটাচমেন্ট থাকে না। দেখা যায় ক্লাব ফুটবলের ব্যস্ততা, যারা ক্লাব ফুটবল ফলো করে, প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে, ইউরোপা লিগ হচ্ছে, অ্যাটাচমেন্ট ওদিকে বেশি থাকে আর কি। ওকে, সো পর্তুগাল নিয়ে যেহেতু বলছিলেন এবং কালকে পর্তুগালের কামব্যাকটা তো নিশ্চয়ই দেখেছেন মিথুন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি কাজ করছে পর্তুগালের কামব্যাকের জন্য? আমরা বিশ্বকাপের আগে যেমনটা আলোচনা করেছিলাম পর্তুগালের মিডফিল্ডটা নিয়ে, ইউরোপিয়ান ক্লাবগুলোতে যারা ডমিনেট করছে সব পর্তুগালের, এবং আমার মনে হয় না পর্তুগাল এর আগে এত ভালো একটা দল নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। তবে আনফরচুনেটলি আমরা এখন পর্যন্ত পর্তুগালের কাছ থেকে যে খেলাটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ইভেন দলের সিংটাও কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এক্স্যাক্টলি, যদিও বা কোচের আন্ডারে ধারণা করা ছিল যে এই জেলিংটা হয়ে যাবে এতদিনে, কিন্তু আমরা দেখলাম ফ্রেন্ডলিতে পর্তুগাল একটু খাপ খাওয়াতে ব্যর্থ হলো। গ্রুপ পর্বেও খুব একটা ভালো ফুটবল খেলেনি। ইভেন গতকালকে ক্রোয়েশিয়া, যদিও বা ক্রোয়েশিয়া কিন্তু নকআউট স্পেশালিস্ট, আমরা দেখলাম বিশ্বকাপে সবসময় ক্রোয়েশিয়া ভোগায়। তবে পর্তুগাল সেই বাধাটা কোনোভাবে উতরে গেছে। তবে পরের বাধাটা কিন্তু ইম্পর্টেন্ট। স্পেনের এগেইনস্টে পর্তুগাল যদি সেই জেলিংটা খুঁজে না পায়, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আসলে বিশ্বকাপ সফরটা শেষ হতে পারে। এবং আমার মনে হয় ভাগ্য অনেকটা সহায় হয়েছে গতকালকের যে ম্যাচটি দেখলাম আমরা সেখানে। ভিআর নিয়ে অনেক বিতর্ক দেখলাম, একটা গোল বাতিল করা হয়েছে সেখানে, যদিও বা ফিফা ব্যাখ্যাটা দিয়েছে। আর বর্তমানে আসলে ফুটবলের যে অবস্থা, যে স্নেকোমিটারটা ট্রাইন্ডা বলের ভেতরে যে চিপটা ইনপুট করা হয়েছে, সেখানে কিন্তু আসলে ক্রিকেটের মতো অনেকটা কাজ করবে। ক্রিকেটে আমরা যেমন দেখি ব্যাটে এজ হলে সেটা স্নেকোমিটারে দেখা যায়, এবং ফুটবলটা আসলে কোন জায়গায় পৌঁছে গেছে আমি আসলে দাদা হয়তো অন্য লেভেলে, আপনি হয়তো 5 বছর আগে এটা চিন্তা করেন ডিউ টু ধরেন আপনার এই যে ডিভাইস ইউজ করা, এটা আসলে ফেয়ার জিনিসগুলো তুলে ধরা। ট্রুলি একটা টিম যেন কোনোভাবে সাফার না করে। এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা অনেক সময় দেখেছি যে একটা মিস্টেক আমাদের কাছে মনে হচ্ছে এটা অফসাইড, কিন্তু এখানে সব কিছু দেখার জন্য সব কিছু ব্যবস্থা আছে। সো এবং রেফারিদের কানে কিন্তু ইন্ডিকেট করে বলের কোনো গতিবিধি বা কি হচ্ছে, তখনই ওরা ডিসাইড করে যে ভিআর নিব কিনা। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপে আমরা অনেক কিছুই দেখলাম। এবং আমার মনে হয় যত আধুনিক প্রযুক্তি আসুক না কেন, বিশ্বকাপের এই সমালোচনা কখনোই পিছু ছাড়ে না। মানুষের মতো একটা ব্যাখ্যা তৈরি করবে, এবং আমার মনে হয় এইটাই আসলে ফান বিশ্বকাপে। 4 বছর পরে আমরা ইউনাইটেড হচ্ছি, আমরা খেলা দেখছি, উৎসব করছি, এইটা হয়তো বাকি সময়টা আমরা অতটা দেখতে পারি না, মিস করি আমরা। এবং এই যে ইউনিটি আসলে আর্জেন্টাইন ফুটবল দেখুন যুদ্ধ থামিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি। তো এই যে বিশ্বকাপ আসলো, মাঝখানে আমরা অনেক দেশে যুদ্ধ বিধ্বস্ত অনেক কিছু দেখি, কিন্তু সবকিছু অফ, সবাই শুধু ফোকাস অন ওয়ার্ল্ড কাপ। সো আমার যে ফুটবলটা কোন লেভেলে চলে গেছে এবং সারা বিশ্বের মানুষকে ইউনিটি করে তোলা এবং সবার মধ্যে একটা যে খেলা নিয়ে চিন্তা চেতনা, সব কিছুই খেলাধুলা। আমাদের কিন্তু এখন অন্য চিন্তা নেই। দেখুন
প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এখন বিশ্বকাপ নিয়ে তাকিয়ে আছে, কে চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনা হারলো না ব্রাজিল হারলো, এইসব নিয়ে ভাবছে। সো আমার মনে হয় যে ফুটবলটা আসলেই বিউটিফুল এই জন্যই যে বিশ্বের প্রত্যেকটা মানুষকে একই ছাদের নিচে নিয়ে আসে। এবং আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন দাদা। আমি বলবো যে এই জায়গাটা থেকে ইউএসএ, যেখানে আমরা বলছি অন্যতম হোস্ট এবার বিশ্বকাপের, তারাও কিন্তু স্পোর্টসে তাদের একটি দখল দেখানোর চেষ্টা করছেন, যেটা এর আগে খুব একটা লক্ষ্য করিনি আমরা। সেটা পারফরমেন্স দিয়ে হোক, তাদের হোস্টিং দিয়ে হোক, সেটা আপনি খুব খেয়াল করেছেন কিনা? এবং মার্কিনীদের দেখলাম যে আসলে তারা প্রথমবারের মতো দেখলো যে ফুটবলটা কি, বা ফুটবলটা যে সকার থেকে ডিফারেন্ট, এবং তারা বলছে যে আসলে তো মজা আছে এই গেমটাতে। সো আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশ্বকাপ হোস্টিং করার পরে, এর আগেও বিশ্বকাপ হোস্টিং করেছে তারা, তবে যেভাবে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রে ফুটবলটা অতটা জনপ্রিয় নয় যতটা ইউরোপিয়ানে বা এই সাউথ এশিয়া আমরা দেখি ম্যাডনেস। তবে বিশ্বকাপের পরে হয়তো চিত্রটা পাল্টে যাবে, হয়তো ইউএসএ টিমটা আসলে সামনের দিনে আরো ভালো পাল্টে গেছে। পচিতিনোর অধীনে যেই ফুটবল খেলছে, অসাধারণ ফুটবল খেলছে, এবং সত্যি কথা মার্কিনীদের টেনে নিয়ে আসছে খেলা দেখার জন্য। সো আমার মনে হয় যে ফুটবল ক্রেজ এখন ইউএসএ তে অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে ডে বাই ডে আরো চেঞ্জ হয়ে যাবে ওরা, এবং তাদের টিমটাও একটা অসাধারণ ভূমিকা রাখছে এখানে। খুব ভালো একটি টিম, এবং তারা কিন্তু তাদের বেস্টটা দেয়ারই ট্রাই করছেন। লাস্ট ম্যাচ যদি আমি বলি নকআউট পর্বে, সেখানে কিন্তু দুর্দান্ত তারা পারফর্ম করেছেন। মিথুন, একটু আপনার প্রেডিকশনে যেতে চাই। আপনিও কি অন্যদের মতো মনে করছেন যে আর্জেন্টিনা এবার খুবই স্মুথলি এই ম্যাচটা পার হয়ে যাবে, অথবা কোনো আপসেটও ঘটতে পারে আসলে? আচ্ছা মা, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা হচ্ছে বাইবেলে খুব একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, ডেভিড ভার্সেস গলিয়াথ, যেখানে আজকে গলিয়াথ হচ্ছে খুব বড় একটা দৈত্য দানব, তার কাছে সকল ধরনের ওয়েপন থাকে, আর ডেভিড হচ্ছে একজন কৃষক, তার কাছে কিছুই নেই। ইন্টারেস্টিংলি ওই স্টোরিতে যখন তাদের মাঝে ক্লাসটা হয় তখন ডেভিড জিতে যায়। সো ইন ফুটবল সেম স্টোরি, আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না, কাউকেই বাদ দিতে পারবেন না। আমরা নানান ধরনের অঘটন এই বিশ্বকাপেও দেখেছি, এবং ফুটবলে অঘটনটা একেবারেই নতুন না। 90 মিনিট আপনার দিন হলে আপনি জিতবেন, সিম্পল অ্যাজ দ্যাট। স্কোর লাইনটা কিন্তু 0-0 থেকেই শুরু হবে। আমার প্রেডিকশনটা যেমন দাদা বলছে 3-4টা গোল হবে, আমারও সেইটাই মনে হয়। আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলছে, কেপ ভার্দের জন্য খুব টাফ আটকে রাখাটা। কেপ ভার্দে হয়তো স্পেনের বিষয়টা হচ্ছে অন্যরকম, স্পেনের প্রথম ম্যাচ ছিল, তারা হয়তো হালকাভাবে নিয়েছিল। উরুগুয়ে নিজেরাও একটু সিঙ্কিং করতে পারেনি। সৌদি আরব এটা ভালো খেলেছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু মাথায় রাখবে যে 90 মিনিটে তাদের জন্য এই টুর্নামেন্টটা থেকে এক্সিট হয়ে যেতে পারে, তারা কোনো ধরনের রিস্ক নেবে না। স্ক্যালোনিও সেম কথা বলেছে, কেউ যদি মনে করে কেপ ভার্দে ছোট দল, আমি তার সঙ্গে একমত নাই, এবং আমার মনে হয় এটা কঠিন পরীক্ষা। তো ছোট দল যখন আপনি আর্লি গোল দিবেন, দাদা যেমনটা বলছিলেন আর্জেন্টিনার টার্গেটটা থাকবে আর্লি গোল, যখন আর্লি গোল দিবে তখন হয়তো কেপ ভার্দে নিজেদের ক্লোজ থেকে একটু বের হয়ে এসে অ্যাটাক করার চেষ্টা করবে, তখন সম্ভবত আরো বেশি গোল কনসিড করতে পারে। সো ইট কুড বি 3-0, 4-0, ওই ডোন্ট নো। ওকে, আমার একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল আপনারা দুজনে আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করছেন, আবার মনে হচ্ছে না, আপনারা আবার আশার একটা আশাও দেখাচ্ছেন। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম যে কেপ ভার্ডের সবচেয়ে বড় শক্তি কোনটা কাজ করতে পারে? আমরা এতদিন যেটা দেখেছি যে তাদের গোলকিপারটা সবথেকে বড় শক্তি, তবে তাছাড়াও আমরা দলগতভাবে যদি দেখেন, আপনি দলগতভাবে যদি দেখেন, ওদের বেশিরভাগ খেলোয়াড় কিন্তু পর্তুগিজ, এবং এখানে নেদারল্যান্ডসের আছে, ইভেন ব্রাজিলিয়ান মিক্স আপ কিছু প্লেয়ারও আছে। সো ওরা আসলে প্রবাসী অনেক খেলোয়াড়কে তাদের দেশের হয়ে খেলার জন্য নিয়েছেন, এবং একটা টিম হিসাবে খেলছে। আপনি ওভারঅল পারফরমেন্স যদি দেখেন, আমরা শুধু ভজিনার কথা বলি, টোটাল টিম ওয়ার্কটা যদি দেখেন, অসাধারণ। একটা দল সারাক্ষণ আপনাকে হ্যামারিং করে যাচ্ছে, গোল পাচ্ছে না, কিন্তু এই হ্যামারিংটাকে সেভ করার জন্য কতটুকু পরিশ্রম করতে হচ্ছে সেই খেলোয়াড়রাই জানে। এবং কেপ ভার্দের প্রত্যেকটা খেলোয়াড় তাদের জান প্রাণ উজাড় দিয়ে ম্যাচ খেলছে, এবং অপোনেন্ট টিমকে কোনো সুযোগ দিচ্ছে না এবং জায়গা দিচ্ছে না যে তাদেরকে একদম ডেসপারেটলি হারিয়ে দিবে। সো আমার মনে হয় যে এখানে অল ক্রেডিটস টু গো ফুল টিমকে আমি দিব, কারণ ফুটবল একদম কি বলে টিম গেম, একদম টোটাল যদি 11 জন তাদের বেস্ট পসিবল পারফরমেন্স না করে কখনোই ভালো রেজাল্ট সম্ভব না। এবং এই স্টেজে আসার পিছনে প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু অসাধারণ মানে কি বলে কন্ট্রিবিউশন আছে। ওকে, এবং একই রকমভাবে শুধুমাত্র আর্জেন্টিনা কিংবা কেপ ভার্ডে নিয়ে বলবো না, আমি বলবো যে এই পুরো বিশ্বকাপে কোন দলগুলোকে সবচেয়ে বেশি অর্গানাইজড মনে হচ্ছে মিথুন? কারা আসলে সামনে আমাদেরকে আরো ভালো পারফরমেন্স দেখাতে পারেন? আমার মনে হয় শক্তিমত্তার বিবেচনায় কাগজে কলম হিসেব করলে ফ্রান্স সব থেকে ভালো ফুটবলটা খেলছে। ইভেন তাদের বেঞ্চের দিকে তাকালেও অপোনেন্টের খুব ঘাম ঝরে যাবে। যে প্লেয়ারগুলো ফার্স্ট 11-এ চান্স পায় না, তারাও আসলে ইউরোপিয়ান টপ ক্লাবের ম্যাচ ফ্যাক্টর আর কি, ম্যাচ উইনিং ফ্যাক্টর। সো ফ্রান্স হয়তো কাগজে কলমে আগায় থাকবে, কিন্তু স্পেনকেও আমরা দেখেছি যে খুব হাইলি রেট করতে, যদিও বা পর্তুগাল আর স্পেন হচ্ছে অনেকটা সেম কেস, এখন পর্যন্ত ভালো ফুটবলটা আমরা দেখিনি। তবে আর্জেন্টিনা বেশ ভালো ফুটবল খেলছে। ইভেন জাপান ম্যাচের পরে ব্রাজিলকেও আসলে আপনাকে কৃতিত্ব দিতে হবে, স্পেশালি সেকেন্ড হাফ, ব্রাজিলের সেকেন্ড হাফ দেখে আমরা এবং কার্লো অ্যানচেলোত্তির যে একটা ফ্যাক্টর, সেটা আসলে আমরা দেখলাম যে হাফ টাইম ব্রেকের পরে তিনি একটা দলকে আসলে কতটা কৌশল চেঞ্জ। আমরা অন্য সময় দেখি যে ব্রাজিলিয়ান কোচরা প্যানিক করে,
কিন্তু অ্যানচেলত্তি সেখানে একদম ডিফারেন্ট, তার অনেক অভিজ্ঞতা এবং Mastermind. লাস্ট ম্যাচে এটা নিয়ে অনেক কথা হয়েছে এক্স্যাক্টলি, right? এবং জাপান ম্যাচের পরে আপনাকে অবশ্যই ব্রাজিলকে কাউন্ট করতে হবে। ব্রাজিল আসলে টুর্নামেন্টে ফিরে এসেছে আমার যেটা মনে হয়। আপনার মনে হচ্ছে আসলে ব্রাজিলকে আমরা টুর্নামেন্টে ফিরে পেতে চলেছি। ওয়েল, প্রেডিকশনের কথা হচ্ছিল, সুতরাং আমরা বেশ কিছু দলকে আসলে এগিয়ে রাখছি, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আর্জেন্টিনাকে যদি আমি আলাদাভাবে বিবেচনা করতে বলি আজকের ম্যাচের জন্য, কোন বিষয়গুলো তারা অবশ্যই মাথায় রাখবে? মানে যদি কেপ ভার্দে যদি চিন্তা করে তাহলে একটাই জিনিস, আপনি মেসিকে কিভাবে আটকাবেন। আমার মনে হয় না খুব একটা দল, কোনো দল এই উত্তরটা পেয়েছে। অস্ট্রিয়া ম্যাচের আগে হেডলাইন করেছিল অস্ট্রিয়ার একটা পত্রিকা যে কে আসলে মেসিকে থামাবে, কে মেসিকে থামাবে, এই উত্তরটা আসলে 20, 23, 25 বছর ধরে চলছে ফুটবল বিশ্বে। কেপ ভার্দেও আসলে সেই প্রশ্নের উত্তর সেই খুঁজবে, প্রশ্নের তবে এটা খুব কঠিন, খুব কঠিন। লিওনেল মেসিকে আটকানো খুব কঠিন, এবং যেভাবে খেলছে দাদা দেখবেন হয়তো সে যেভাবে রেভলিউশনটা টেনেছেন তার ক্যারিয়ারে, যখনই তার সামনে বাধা এসেছে, কখনো সে নাম্বার 9 ফলস 9-এ খেলেছেন, কখনো এখন আবার নিচে নেমে খেলছেন। আই ডোন্ট নো আসলে এই বয়সে সেভাবে খেলা ফ্রিডম, পসিবল কিনা। টোটালি স্কলনি ওকে ফ্রিডম দিয়েছে। যেমন আমরা ভিনিকে দেখি, ভিনি ব্রাজিলের হয়ে একদম টোটালি ফ্রি ফুটবল খেলছে। কারণ যখন আপনাকে ফ্রি ছেড়ে দেওয়া হবে, আপনি যে কোনো জায়গায় ডিফেন্স করেন, অ্যাটাকিংয়ে যান, সব জায়গায় কিন্তু আপনার রোল প্লেটা থাকবে। তো মেসিকে টোটালি মেসির মতোই ছেড়ে দিয়েছে, এবং মেসি যেই ফুটবলটা খেলছে আমরা যদি দেখি, যে আপনি যদি কম্পেয়ার করেন সবার সাথে, আমার মনে হয় যে আউটস্ট্যান্ডিং একদম টোটালি। এবং মেসি এখনও 38 বছর বলা হয়, আমার কাছে মনে হয় যে 19 বছরের টকবকে তরুণ। এবং যেই ফুটবলটা খেলছে মেসি, আমরা যেটা 2014-তে দেখিনি মেসির কাছে, সেটা কিন্তু এখন দেখছি। আপনি দেখেন ম্যাচুরিটি কাকে বলে, এবং গোল স্কোরিংয়ের ক্ষমতা। প্রত্যেকটা ম্যাচে যদি দেখেন যে আর্জেন্টিনাকে যদি এককভাবে আপনার নিয়ে এসেছে, এতগুলো গোল করেছে, এবং 3টা ম্যাচ জয়ের পিছনেই মেসির অবদান আপনারা এবং দেখুন। অপটা একটা সমীকরণ করলো, সেখানে অন্তত 90 মিনিট খেলা ফুটবলারদের উপরে 618 জনের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে লিওনেল মেসি সবথেকে কম দৌড়েছেন, হ্যাঁ, ম্যাচ প্রতি মাত্র 8 কিলোমিটার। আপনার ম্যাচ বেশি দৌড়াতে হয় না, মেসির কাছে বল যখন যাবে যে কোনো কিছু করে দিতে পারে সে, ম্যাজিক্যাল যাকে বলে আর কি। এবং স্পেসটা যদি পেয়ে যায়, মেসিকে আটকানো খুব টাফ। এবং আপনারা দুজনেই বোধহয় একটা বিষয় লক্ষ্য করেছেন যে এবার আর্জেন্টিনার টিম ফরম্যাট নিয়ে একটা কথা চলছিল যে বোধহয় গতবারের তুলনায় এবার একটু দুর্বল দল আমরা পেতে চলেছি আর্জেন্টিনার কাছ থেকে। কিন্তু দেখা গেল যে এবার প্রথম ম্যাচ থেকে আর্জেন্টিনা খুব অদ্ভুত রকম অ্যাক্টিভ। গত বিশ্বকাপ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছিল যে একটু বেশি মেসি বায়াসড আর্জেন্টিনা, কিংবা মেসি ময় বিশ্বকাপ আমরা দেখি, কিন্তু দেখুন, এবার বিষয়টা একদমই এরকম আপনার না। কথার সাথে আমি শুধু একটা জায়গায় দ্বিমত, সেটা হলো আর্জেন্টিনা এই দলটার মধ্যে আপনার কি বলবো, লাস্ট ওয়ার্ল্ড কাপের যদি বলি, তাদের ডিমারিয়ার অভাবটা এখনো চোখে পড়ছে লেফট সাইড দিয়ে। আমি মনে করি ডিমারিয়া যদি থাকতো, আমি আর্জেন্টিনাকে বলতাম যে নিঃসন্দেহে যে পারফরমেন্স ফাইনাল খেলবে। আমি বলি, কারণ ডিমারিয়া যা করেছে লাস্ট ওয়ার্ল্ড কাপে, এবং দেখুন অ্যাসিস্ট থেকে শুরু করে স্কোরিং, এবং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ মেসির সাথে যে কম্বিনেশন ডিমারিয়ার সাথে যেটা ছিল, এবং টোটাল আর্জেন্টিনা দলটাকে ফাইনালে তোলা পর্যন্ত, সেই জায়গাটা আমরা এখন পর্যন্ত মিস করছি, বিশেষ করে ডিমারিয়ার অ্যাবসেন্স। সো এই জায়গার পরিবর্তে যদি দেখেন আদার সাইডগুলোতে, আর্জেন্টিনা সুপার, এবং কোয়ালিটি অফ প্লেয়ার, আপনার বেঞ্চে অনেক খেলোয়াড় আছে, আপনি আলভারাজের মতো প্লেয়ার বসে থাকে। সো আমার মনে হয় যে অসাধারণ একটা টিম। শুধু ডিমারিয়া থাকলে আমি মনে করতাম যে এই বিশ্বকাপও অবভিয়াসলি ফেভারিট আর্জেন্টিনা। একই অবজারভেশন মিথুন আপনার কাছ থেকে, আপনারও কি একই রকম মনে হয়েছে কিনা যে প্রথম ম্যাচ থেকেই আর্জেন্টিনা অদ্ভুত রকম ভাবে অ্যাক্টিভ, এবং যেই কমপ্লিকেশনগুলোর কথা দাদা বলছিলেন আসলে হয়তো সেগুলো একটা অ্যাঙ্গেল থেকে সত্যি, এবং তারপরও তারা এটাকে উতরে উঠছেন কিনা? যখন আপনার কাছে লিওনেল মেসি থাকবে তখন আপনার জন্য সবকিছুই সম্ভব। এবং লিওনেল মেসি যেভাবে দলটাকে একা কাঁধে টানছেন, তাতে আসলে আর্জেন্টিনা এখন পর্যন্ত বড় পরীক্ষা দেয়নি। হয়তো লিওনেল মেসিরও কোনো একটা ব্যাড ডে থাকবে, প্রত্যেকটা প্লেয়ারের ব্যাড ডে থাকে। আমি সেটাই বলতে চাচ্ছি, সেই সময় আর্জেন্টিনা কি করবে? হয়তো ধরেন আপনার লিওনেল মেসি গোল করতে পারলো না, তখন তো টেনে নিতে হবে। লাউতারা মার্টিনেজরা যদি প্রত্যেক ম্যাচে গোল বঞ্চিত হয়, গোল না করতে পারে, তাহলে কে টেনে নেবে? সো এখানেই টুইস্ট। আমার মনে হয় অন দ্য ডে প্রত্যেক দিন আপনার ভালো নাও যেতে পারে। সো যেমন আমরা এখন কেপ ভার্দের সাথেই আজকের ম্যাচ, হ্যাঁ টেন্সে যদি থাকে 1000 লক্ষ কোটি সাপোর্টাররা আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আর্জেন্টাইন দলের কনফিডেন্স অনেক উপরে, কারণ তারা যেই ফুটবলটা খেলছে মাঠে, অসাধারণ ফুটবল খেলছে। যে কেপ ভার্দেকে নিয়ে চিন্তা নয়, আর্জেন্টিনার চিন্তা হলো গোল করবে কে, সেটা হলো ব্যাপার। মেসির অ্যাবসেন্সে গোল করার, বিশেষ করে যেই স্কোরিং অ্যাবিলিটিগুলো, সুযোগগুলো আসে, সেগুলো থেকে কাজে লাগানো। মেসি কি প্রতিদিন আপনাকে গোল করে যাবে? কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গায় যদি সবাই তাদের পারফেক্ট
পারফরমেন্সটা করতে পারে, গোলগুলো করতে পারে, স্কোরিং অ্যাবিলিটিগুলো প্রুভ করতে পারে, আমার মনে হয় যে আর্জেন্টিনাকে আটকানো খুবই টাফ হয়ে যাবে। মেসি ছাড়া এই গোলের ব্যাপারে আপনি আর কাদের মধ্যে সম্ভাবনা দেখতে পান? যদি আমি আর্জেন্টিনার কথা বলি, হুলিয়ান আলভারেজকে হয়তো তারা স্ক্যালোনির এই ফর্ম্যাটটাতে হয়তো হুলিয়ান আলভারেজকে ভাবে ব্যবহার করা যাচ্ছে না, তবে আলভারেজ যে ধরনের ফর্ম নিয়ে এসেছিল অনেকে ধারণা করছিল যে আলভারেজ একটা বড় ফ্যাক্টর হবে এই আর্জেন্টিনার ফরমেশনে, কিন্তু আসলে স্ক্যালোনিকে দায় দিয়ে লাভ নেই। যে ধরনের স্কোয়াড তার কাছে রয়েছে সেখানে আসলে আলভারেজকে জায়গা করে দেওয়াটা অনেকটাই টাফ, এবং ডি মারিয়ার অ্যাবসেন্সে আসলে আর্জেন্টিনার জন্য একটু ওয়ান সাইডেড হয়ে গেছে যে লিওনেল মেসি কেন্দ্রিক প্ল্যানিংগুলো, কিন্তু যতক্ষণ আপনি সেই প্ল্যানিংটা সাকসেসফুলি এক্সিকিউট করবে ততক্ষণ পর্যন্ত সেটা আপনার কাছে সমস্যা মনে হবে না। মেসি কেন্দ্রিকই স্ক্যালোনি সব ফরমেশন পরিকল্পনা সাজাচ্ছে, তার দলও সেটা ডেলিভার করছে, তো এখন পর্যন্ত আসলে কোনো ফ্লস দেখা যাচ্ছে না আর্জেন্টিনার। তবে ওই যেটা বললাম, যদি নিজের দিন না হয় লিওনেল মেসির, সেদিন আর্জেন্টিনা কিভাবে উতরাবেন, লিওনেল স্ক্যালোনি কোন পরিকল্পনায় যাবেন, সেটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে দেখার জন্য। এটা ভালো বলেছেন, এবং এটা এখনো পর্যন্ত আর্জেন্টিনা ফেস করেনি আমার যতটুকু মনে না, হয়েছে। এখনো সেরকম টাফ ম্যাচ আমরা দেখিনি। স্টিল নাও অপোনেন্ট টিমগুলো যদি দেখেন আর্জেন্টিনার সাথে কোনো রকম সুযোগই পায়নি। সো আমার মনে হয় যে এখন পর্যন্ত স্মুথলি যাচ্ছে আর্জেন্টিনা। হয়তো ধরেন এই ম্যাচটাও উতরিয়ে যাবে, আর কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে শুরু হবে আর্জেন্টিনার আসল টেস্ট আমার কাছে মনে হয় যদি দেখেন। সো লেটস সি, আমরা অপেক্ষায় থাকবো, আর বিশেষ করে এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে সবাই যে এই ম্যাচটা যেন আর্জেন্টিনা তার বেস্ট পসিবল ম্যাচ খেলে জিতে। কারণ হয়তো ছোট দেশ কিন্তু একটা জায়গায় বড়, সেটা হলো ভজিনিয়ার মানে যেই পারফরমেন্স আমরা দেখেছি 3টা ম্যাচে। সো আজকেও যদি সেটা করে তাহলে হয়তো একটু ডিফিকাল্ট হবে। তবে আমি মনে করি যে যত আর্লি গোল দেওয়া প্রয়োজন, যত তাড়াতাড়ি আর্জেন্টিনা গোল করবে ততই ওদের ডোরটা ওপেন হয়ে যাবে। সো আমার মনে হয় আমি সেটাই প্রত্যাশা করব। এবং তারপরে যদি আমি বলি যে এই বিশ্বকাপ নিয়ে যেহেতু কথা হচ্ছে যে কোথাও আটকাচ্ছে না আর্জেন্টিনা, আবার অনেক জায়গায় আটকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। সুতরাং কোথায় আসলে আলটিমেটলি আর্জেন্টিনা আটকাতে পারে? কোথাও আটকে যাচ্ছে না, এটাও তো একটা মানে এটাও একটা সমস্যা। নেগেটিভ সাইড। আমরা যদি ক্রিকেটের কথা বলি, 23 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খুব দাপুটে ক্রিকেট খেললো, ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হোম ম্যাচ হেরে গেল। কোনো সমস্যা বের না হওয়াটাও একটা সমস্যা। তবে স্ক্যালোনি যেভাবে নির্ভর থাকেন, আমরা আর্জেন্টিনা ডাগআউটে অনেক কোচ দেখেছি, দাদা আরো বেশি দেখেছে, আমরা কিন্তু এত শান্ত স্বভাবের কাউকে দেখিনি। একটু অ্যাগ্রেসিভ হবে, একটু পাগলাটে হবে। মেসির বড় যদি কাউকে আপনি মাস্টারমাইন্ড বড়, সেটা হলো স্কলানি। এবং এই খুব টিমটাকে বেশি পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, আজকে 100তম ম্যাচ, আগামীকাল সকালবেলা সেঞ্চুরি হবে হয়তো ওনার অধীনে। তো আমার মনে হয় যে স্কলানি তার পরিকল্পনা ঠিকমতো করেই রেখেছেন, এবং আমার কাছে মনে হয় আমরা বেশি টেন্স, উনি টেন্স না। কারণ উনি জানে যে এই দলটাকে কিভাবে ম্যাচ বাই ম্যাচ জিততে হবে, এবং অপোনেন্টকে শক্তি এবং অপোনেন্টকে কিভাবে গোল করতে হবে সেই জিনিসগুলো সে নিয়ে অলরেডি মাথায় নিয়ে নিয়েছেন, খেলোয়াড়দেরকেও বলে দিয়েছেন। তো আমার মনে হয় জাস্ট ইমপ্লিমেন্ট করা মাঠে গিয়ে। এবং একটা দারুণ বিষয় কিন্তু আপনারা তুলে আনলেন, কোচের যে বিষয়টা, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে কোচ কত বড় ভূমিকা রাখতে পারেন। এবং শেষ 10 মিনিটের খেলাগুলো আমরা দেখছি কিন্তু প্রত্যেকটা ম্যাচে 80 মিনিট একরকম খেলা হচ্ছে, ঠিক 90 মিনিটে হয়তো বা হাইড্রেশন ব্রেকে কিছু একটা পাল্টে যাচ্ছে। সুতরাং তারকা ফুটবলার আছেন মানেই দল ভালো করবে, এই বিষয়টা হয়তো অনেকে মনে করেন। আচ্ছা, মেসি আছেন তার মানে হয়তো আর্জেন্টিনা জিতে যাচ্ছেন, কিন্তু এই যে কোচের ভূমিকা 10 মিনিটে খেলাটা চেঞ্জ করে দেওয়ার ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। দেখুন, এই যে ব্রাজিলের কথা বলছি আমরা, ফার্স্ট হাফ যদি ব্রাজিল আর জাপানের খেলার কথা বলেন, আমার কাছে ব্রাজিল টিমটাকে মনে হয়েছে আমাদের হয়তো সর্বোচ্চ ধরেন এশিয়ার স্ট্যান্ডার্ডের একটা টিম খেলছে। কিন্তু সেকেন্ড হাফটা ব্রাজিলের খেলা টোটালি চেঞ্জ হয়েছে। 1 গোলে পিছিয়ে পড়ার পর যেই ফুটবলটা দেখেছি, ডিউ টু কার্লো আনচেলত্তির প্ল্যান। কারণ কার্লো আনচেলত্তিকে কেন ব্রাজিলিয়ানরা কোচ হিসাবে নিয়েছে এত বছর পরে, একটা বাইরে থেকে বিদেশি কোচকে নিয়েছে ডিউ টু এসব কারণে, যে একটা দলকে কিভাবে পরিচালনা করতে হয়। এবং এই যে ব্রাজিল টিমটাকে আমরা দেখেছি যে এই ব্রাজিল টিমে নেইমার নাই, নেইমারবিহীন একমাত্র ভিনি ছাড়া আপনার কারো প্রতি আপনার কনফিডেন্স লেভেল নেই, সেই দলটাকে একটা লেভেলে নিয়ে এসেছে। সো আমার মনে হয় এখানে অল ক্রেডিটস গোস টু আনচেলত্তি। সো আনচেলত্তির পক্ষেই সম্ভব, এই ধরনের কোচদের পক্ষেই সম্ভব একটা দলকে পরিচালনা করা। এই ব্রাজিলের কথা যদি বলি, যে বিশ্বকাপের শুরুতে কোয়ালিফাই রাউন্ডে তারা কোয়ালিফাই করবে কিনা সেটা সন্দেহ ছিল। একদম অগোছালো টিম, ছন্নছাড়া ফুটবল, এবং ড্রেসিং রুম থেকে শুরু করে সব জায়গায় ইনডিসিপ্লিন। সো ওই দলটাকে সবার আগে ডিসিপ্লিনে ফিরিয়েছে। পরপর 9টা ম্যাচ অপরাজিত থেকে কোয়ালিফাই করেছে আনচেলত্তি আসার পর। আনচেলত্তি একটা অনেক ফ্যাক্ট। সো ব্রাজিল আর্জেন্টিনার যারা কোচ থাকেন তারা কিন্তু জানে তাদের টিমটাকে কীভাবে
ডমিনেট করতে হয়, তাদের টিমটাকে কীভাবে পরিচালনা করতে হয়, তারই প্রতিফলন আমরা দেখছি আঞ্চলত্তি এবং আপনার স্কলনিকে। একদমই। এবং একটি নাম আমি আপনার কাছ থেকেও আসলে জানতে চাই, লুকা মদ্রিচ কালকে বিদায় জানাতে হয়েছে, তার ব্যাপারে আপনার কি অনুভূতি কাজ করেছে? শেষ ম্যাচ ছিল, আসলে কাউকে না কাউকে বিদায় নিতেই হতো কালকে, সেই বিদায়টা নিয়েছেন মদ্রিচ। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আসলে আমাদের জন্য একটা উভয় সংকট ছিল। একদম উভয় রিয়াল সংকট মাদ্রিদ ছিল। fan। দুইজন কিংবদন্তি 4 বছর খেলেছেন, 222-এর মতন ম্যাচ খেলেছেন এবং একসাথে। দুজনের একসঙ্গে অসংখ্য সাকসেস আছে। এক্স্যাক্টলি, একজন একজনকে ব্যালন জিতিয়েছেন। ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচটা খুব একটা কঠিন ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য। তবে ফুটবল তো আসলে একটু রুট, কিছু কাউকে না কাউকে বাদ যেতে হবে। তবে মদ্রিচের ক্যারিয়ারটা আসলে অন্য ফুটবলারদের জন্য বড় একটা লেসন। আপনি দেখবেন যেভাবে তার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার, প্রথম দিকে ধারণা করা হচ্ছিল রিয়াল মাদ্রিদে সাইন ইন করার পরে নিউজ হয়েছিল যে রিয়ালের ইতিহাসে সম্ভবত সবথেকে বাজে সাইনিং। সেইখান থেকে মদ্রিচ যেখান থেকে নিজের ক্যারিয়ারটা নিয়ে গেলেন, ক্রোয়েশিয়ার মতন ছোট্ট একটা কান্ট্রিকে সে রানার্স আপ হলেন একবার। হয়তো হৃদয় ভাঙার গল্প অনেক আছে, তবে সে যা করেছেন আমি শিওর যদি সে ফুটবল বুটজোড়া তুলে রাখেন তখন নিজের কাছে সে গর্ব করতে পারবে যে আমার ক্যারিয়ারটা এত বর্ণাঢ্য ছিল। এবং ক্রোয়েশিয়ার মানুষজনও হয়তো গতকালকে গর্ব করতে পারবে যে এইবার না হলেও তারা যেভাবে আগের বিশ্বকাপগুলো খেলেছে, খুব ছোট একটা কান্ট্রি হওয়ার পরেও সেটা আসলে গর্ব করার মতনই। এবং মদ্রিচ তাদের ফুটবল ইতিহাসের অন্যতম লেজেন্ড হিসেবে শেষ করলেন সম্ভবত। একদম একদম। এবং ব্রাজিলের প্রসঙ্গটা আরো একবার আপনার কাছ থেকে আসলে আমি আনতে চাই, যেহেতু বুঝলেন একটা দুর্দান্ত কামব্যাক সেকেন্ড হাফে আমরা দেখলাম লাস্ট ম্যাচ, এবং যেহেতু পর্তুগালও রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়ে ফেলেছেন, ব্রাজিলও এসে পড়েছেন, সুতরাং আরেকটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। এবং এই বড় দলগুলো যখন একসঙ্গে বা মুখোমুখি হচ্ছেন, সেটা আসলে কি হতে পারে, এটি নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। ব্রাজিলের কোন বিষয়গুলো নিয়ে কাজ করার এখনো সুযোগ আছে? ব্রাজিলের জন্য সম্ভবত নরওয়ে ম্যাচের আগে সবথেকে বড় চিন্তা হবে তাদের সেই জুজু। যেমন 2002 বিশ্বকাপ জয়ের পর থেকে তারা 5টা আসরে ইউরোপিয়ান দলের কাছে তারা এলিমিনেট হলো। তবে এখন তার ইউরোপিয়ান কোচ রয়েছে ডাগআউটে। প্রথমবার মতো ব্রাজিল নিজেদের দেশের বাইরে গিয়ে কোচ নিয়ে এসেছেন। হয়তো এটাও একটা বড় কনসার্নের জায়গা। যেমন দাদা বলছিলেন যে অ্যানচেলোত্তি কাছে দ্বারস্থ হওয়ার সিবিএফ এর অন্যতম রিজন হচ্ছে ইউরোপিয়ান দলগুলোর এগেইনস্টে গেলেই ব্রাজিল খেয়ে হারাচ্ছে। আপনি ক্রোয়েশিয়া বলেন, আপনি নেদারল্যান্ডস বলেন, বারবার হচ্ছে ব্রাজিল হৃদয় ভেঙেছে। এবং জার্মানির সঙ্গে যে ম্যাচটা আসলে ফাস্ট ফুটবলের সামনে লাতিন ফুটবল কেমন করে সেটা আসলে আমরা দেখেছি। তবে এবার যখন একজন ইউরোপিয়ান কোচ রয়েছেন, এবং আমি কিছু খবর পড়ছিলাম যে অনেকে মনে করে 76 বছর বয়সে অ্যানচেলোত্তি অনেক ওল্ড এজ, কিন্তু তার ট্রেনিং সেশনে এআই থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে ইভেন হাফ টাইমে তার কাছে একটা স্মার্ট স্ক্রিন থাকে, সেখানে আসলে সবকিছু এবং তার একটা বিশাল টিম রয়েছে যারা আসলে প্রত্যেকটা প্লেয়ার কি করছে না করছে সব অবজার্ভ করে। এবং তার মতন একজন মাইন্ড যে আসলে ইউরোপিয়ান ফুটবলে সবকিছু জিতেছে, তাকে পাওয়াটা অনেক প্লাস পয়েন্ট ব্রাজিলের জন্য। এবং অ্যানচেলোত্তির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সে টুর্নামেন্টের স্পেশালিস্ট। টুর্নামেন্ট চলতে চলতে সে প্ল্যানিং করে অ্যাকচুয়ালি সে কিভাবে খাপ খাওয়াবে। এই জন্য সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগে এত বেশি অর্জন ব্রাজিলের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। ধন্যবাদ সাবির, অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আজকে চমৎকার একটা আড্ডা হচ্ছিল এবং একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, ছোট্ট করে একটা প্রেডিকশন দিবেন, অস্ট্রেলিয়া এবং মিশরের সঙ্গে আজকে কাদের জয় হতে পারে এবং কলম্বিয়া ঘানার সঙ্গে কাদের জয় হতে পারে? অস্ট্রেলিয়া এবং আপনার যে ম্যাচটা আছে এই ম্যাচটা আমার কাছে ড্র হওয়ার সম্ভাবনা আছে, ট্রাইব্রেকারে যাবে। কলম্বিয়া এবং ঘানার সাথে ড্র হবে, কিন্তু ম্যাচটা যদি ড্র হয় অবভিয়াসলি ট্রাইব্রেকারে হয়তো মিশর জিতবে। আর পরের ম্যাচটা যেটা আপনি কলম্বিয়ার কথা বলছেন ঘানার সাথে, এই ম্যাচটা ধরে না আমার কাছে আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো। অসাধারণ ফুটবল খেলেছে, আমরা পর্তুগালের সাথেও ম্যাচ দেখেছি, সো আমার মনে হয় যে কলম্বিয়া এগিয়ে জিতবে। গোলের ব্যবধানটা কতটা হতে পারে তাদের মধ্যে? 2 গোলে জিততে পারে কলম্বিয়া। 2 গোলে জিততে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে। ধন্যবাদ। এবং সাবির, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা সময় টিভির পর্দায় লাইভ উপভোগ করছিলেন ডি বক্স। আমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে বিশ্বকাপ দেখুন সময় টিভির সাথে।